আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর অসুখী একজন কবিতা নিয়ে। এই অসুখী একজন কবিতা মূল অংশে আসার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যুদ্ধ বড় নাকি প্রেম বড়? সবাই এই উত্তরটা কমেন্টে লিখবে। এই কবিতাটি, এই অসুখী একজন কবিতাটি লিখেছেন চিলির দেশের বিখ্যাত কবি এবং নোবেল জয়ী কবি পাবলো নেরুদা। আর এই কবিতাটি লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায় এই কবিতাটি লেখা হয়েছিল। তাহলে কি পাবলো নেরুদা বাংলায় এই কবিতাটি লিখেছেন? তাহলে কিভাবে বাংলায় হলো? এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। আর এই কবিতাটি নেওয়া হয়েছে বিদেশি ফুলের রক্তের ছিটে। তার মানে আমরা বুঝতে পারি এই কবিতাটি বিদেশি ফুলের রক্তের ছিটের কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা কবিতার লাইনে চলে আসি। সাধারণত আমি আগেই বলেছি এই কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তাই তোমাদের কাছে প্রশ্ন, যুদ্ধ বড় নাকি প্রেম বড়? দেখো, লাইনে চলে আসছি, কবিতার লাইনে। আমি তাকে ছেড়ে দিলাম। আমি অর্থাৎ কবি নিজেকেই বলছে আমি তাকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলাম? এখানে ছেড়ে দিলাম বলতে কবি নিজের প্রিয়তমার কথা বলেছেন। কবির প্রাণের চেয়ে প্রিয়তমার কথা বলেছেন। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে। অর্থাৎ আমি তাকে ছেড়ে দিলাম, কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অর্থাৎ কবি কাউকে দরজায় দাঁড় করে রেখেছেন। আমি চলে গেলাম দূরে। আমি অর্থাৎ কবি চলে গেলেন দূরে। কোথায় গেলেন কবি? কাকে দাঁড় করে রেখে দিয়ে গেলেন? এখানে কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করে রেখে দিয়ে গেলেন দরজায়, এবং তিনি চলে গেলেন দূরে। অর্থাৎ তিনি যুদ্ধের উদ্দেশ্যে পাড়ি দিলেন। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। সে অর্থাৎ কবি প্রিয়তমা কখনোই জানতো না যে কবি আর কখনোই ফিরে আসবে না। সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল গির্জার এক নান। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে গেল গির্জার একটা নান। গির্জা অর্থাৎ যেখানে খ্রিস্টানরা উপাসনা করে সেটাকে গির্জা বলা হয়। গির্জার একজন নান অর্থাৎ পণ্ডিত, তিনিও চলে গেলেন। এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল। কবি চলে যাওয়া হয়ে গেল একটা সপ্তাহ এবং একটা বছর। এক সপ্তাহ এক বছর পেরিয়ে গেল, তাও কবি কিন্তু ফিরে এলেন না। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল সেই রাস্তাটা বৃষ্টিতে ধুয়ে দিল, ঘাস জন্মালো রাস্তায়, কিন্তু কবি আর ফিরে এলেন না। আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর নেমে এলো পাথরের মতো বছরগুলো? সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, যাকে কবি একটা সপ্তাহ এবং একটা বছর আগে দরজায় অপেক্ষারত হিসেবে দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন। সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, তার মাথার উপর একটার পর একটা বছর নেমে এলো পাথরের মতো। তারপর যুদ্ধ এলো। আস্তে আস্তে কি হলো? সে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে যুদ্ধ এলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কি হলো? যুদ্ধ এলো। আগ্নেয়গিরি থেকে যেভাবে লাভা নির্গত হয় সেই রকম একটা তুলনা করা হয়েছে। আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। শিশু আর বাড়িরা খুন হলো। ছোট ছোট শিশুরা এবং বাড়ির যে পরিবার ছিল তারা সবাই কি হলো? খুন হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে যেই মেয়েটির কবির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল দরজায়, সেই কবির প্রিয়তমা, তার কিন্তু এখনো মৃত্যু হয়নি। শিশু বাড়ি সবাই খুন হয়ে গেছে, বাড়ির সব সদস্য খুন হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয় নাই। সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আর
তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ শান্ত হলুদ রং করা যে দেবতাগুলো ছিল মন্দিরে, সেই দেবতাগুলো উল্টিয়ে পড়ল, টুকরো টুকরো হয়ে একবারে বিভৎস হয়ে পড়ল। তারা তারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, হাজার হাজার বছর ধরে ওইভাবেই থেকেছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কবি এখানে তাদেরকে তাদের স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ দেবতারা হাজার হাজার বছর ধরে ওইভাবেই ছিল, তারা স্বপ্ন দেখছিল কিছু একটা। তারা স্বপ্ন দেখতে পারল না, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল, উল্টে পড়ল মন্দির থেকে। হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টো পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো, করতের মতো পাতা, চিমুনি চিমুনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কবি এখানে বলেছেন সেই তার ঝুলন্ত বিছানা যেখানে কবি শান্তিতে ঘুমিয়েছিলেন, তার আশেপাশে গাছ, সৌন্দর্য, প্রকৃতির সব কিছুই বিনষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কবি সেই কথাই বলছেন, সব কিছুই কি হলো, চূর্ণ চূর্ণ হয়ে গেল, আগুনে সবগুলোই নষ্ট হয়ে গেল, জ্বলে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে পড়ল কাঠ কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের বিভৎস মূর্তি, মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবি এখানে বলছেন যে যেখানে সব ছিল সেখানে পড়ে থাকলো কি, দমড়ানো লোহা, বিভৎস মাথা, বিভিন্ন রকম, আর একটা থেকে গেল রক্তের একটা কালো দাগ, রক্তের বন্যা বয়ে গিয়েছিল সেখানে। সেখানেই সেই রক্তগুলো জমাট বেঁধে কালো আকৃতি ধারণ করেছে। এবং তখনও সেই মেয়েটি কি করছে, কবির অপেক্ষায়, কবির প্রিয়তমা সেই দরজায় এখনো সে দাঁড়িয়ে আছে, কখন কবি ফিরে আসে। এই নিয়েই কবিতাটি শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিও। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর অসুখী একজন কবিতা নিয়ে। এই অসুখী একজন কবিতা মূল অংশে আসার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যুদ্ধ বলো নাকি প্রেম বলো? সবাই এই উত্তরটা কমেন্টে লিখবে। এই কবিতাটি, এই অসুখী একজন কবিতাটি লিখেছেন চিলির দেশের বিখ্যাত কবি এবং নোবেল জয়ী কবি পাবলো নেরুদা। আর এই কবিতাটি লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায় এই কবিতাটি লেখা হয়েছিল। তাহলে কি পাবলো নেরুদা বাংলায় এই কবিতাটি লিখেছেন, তাহলে কিভাবে বাংলায় হলো? এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। আর এই কবিতাটি নেওয়া হয়েছে বিদেশি ফুলের রক্তের ছিটে। তার মানে আমরা বুঝতে পারি এই কবিতাটি বিদেশি ফুলের রক্তের ছিটের কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা কবিতার লাইনে চলে আসি। সাধারণত আমি আগেই বলেছি এই কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তাই তোমাদের কাছে প্রশ্ন, যুদ্ধ বলো নাকি প্রেম বলো? দেখো লাইনে চলে আসছি, কবিতার লাইনে। আমি তাকে ছেড়ে দিলাম। আমি অর্থাৎ কবি নিজে নিজেকেই বলছে আমি তাকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলাম? এখানে ছেড়ে দিলাম বলতে কবি নিজের প্রিয়তমার কথা বলেছেন। কবির প্রাণের চেয়ে প্রিয়তমার কথা বলেছেন, আমি তাকে ছেড়ে দিলাম। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ আমি তাকে ছেড়ে দিলাম, কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অর্থাৎ কবি কাউকে দরজায় দাঁড় করে রেখেছেন। আমি চলে গেলাম দূর দূরে। আমি অর্থাৎ কবি চলে গেলেন দূর দূরে। দূরে কোথায় গেলেন কবি? কাকে দাঁড় করে রেখে দিয়ে গেলেন? এখানে কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করে রেখে দিয়ে গেলেন দরজায়, এবং তিনি চলে গেলেন দূর দূরে। অর্থাৎ তিনি যুদ্ধের উদ্দেশ্যে পাড়ি দিলেন। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। সে অর্থাৎ কবি প্রিয়তমা কখনোই জানতো না যে কবি আর কখনোই ফিরে আসবে না। সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল গির্জার এক নান। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে গেল গির্জার একটা নান। গির্জা অর্থাৎ
যেখানে খ্রিস্টানরা উপাসনা করে সেটাকে গির্জা বলা হয়। গির্জার একজন নান অর্থাৎ পণ্ডিত, তিনিও চলে গেলেন। 1 সপ্তাহ আর 1টা বছর কেটে গেল। কবি চলে যাওয়া হয়ে গেল 1টা সপ্তাহ এবং 1টা বছর। 1 সপ্তাহ 1 বছর পেরিয়ে গেল, তাও কবি কিন্তু ফিরে এলেন না। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল সেই রাস্তাটা বৃষ্টিতে ধুয়ে দিল, ঘাস জন্মালো রাস্তায়, কিন্তু কবি আর ফিরে এলেন না। আর একটার পর একটা পাথরের মতো পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর নেমে এলো পাথরের মতো বছরগুলো? সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, যাকে কবি 1টা সপ্তাহ এবং 1টা বছর আগে দরজায় অপেক্ষারত হিসেবে দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন। সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, তার মাথার উপর একটার পর একটা বছর নেমে এলো পাথরের মতো। তারপর যুদ্ধ এলো। আস্তে আস্তে কি হলো, সে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে যুদ্ধ এলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কি হলো, যুদ্ধ এলো। আগ্নেয়গিরি থেকে যেভাবে লাভা নির্গত হয় সেই রকম একটা তুলনা করা হয়েছে। আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। শিশু আর বাড়িরা খুন হলো, ছোট ছোট শিশুরা এবং বাড়ির যে পরিবার ছিল তারা সবাই কি হলো, খুন হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে যেই মেয়েটির কবির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল দরজায়, সেই কবির প্রিয়তমা, তার কিন্তু এখনো মৃত্যু হয়নি। শিশু বাড়ি সবাই খুন হয়ে গেছে, বাড়ির সব সদস্য খুন হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয় নাই। সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আর তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ শান্ত হলুদ রং করা যে দেবতাগুলো ছিল মন্দিরে, সেই দেবতাগুলো উল্টিয়ে পড়ল টুকরো টুকরো হয়ে, একবারে বিভৎস হয়ে পড়ল। তারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, হাজার হাজার বছর ধরে ওইভাবে থেকেছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কবি এখানে তাদের স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ দেবতারা হাজার হাজার বছর ধরে ওইভাবেই ছিল, তারা স্বপ্ন দেখছিল কিছু একটা। তারা স্বপ্ন দেখতে পারল না, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল, উল্টে পড়ল মন্দির থেকে। হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টো পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো, করতের মতো পাতা, চিমুনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কবি এখানে বলেছেন সেই তার ঝুলন্ত বিছানা যেখানে কবি শান্তিতে ঘুমিয়েছিলেন, তার আশেপাশে গাছ, সৌন্দর্য, প্রকৃতির সবকিছুই বিনষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কবি সেই কথাই বলছেন, সব কিছুই কি হলো, চূর্ণ চূর্ণ হয়ে গেল, আগুনে সবগুলোই নষ্ট হয়ে গেল, জ্বলে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরে বিভৎস মূর্তি, মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবি এখানে বলছেন যে যেখানে সব ছিল সেখানে পড়ে থাকলো কি, দুমড়ানো লোহা, বিভৎস মাথা, বিভিন্ন রকম, আর একটা থেকে গেল রক্তের একটা কালো দাগ, রক্তের বন্যা বয়ে গিয়েছিল সেখানেই সেই রক্তগুলো জমাট বেঁধে কালো আকৃতি ধারণ করেছে। এবং তখনও সেই মেয়েটি কি করছে, কবির অপেক্ষায়, কবির প্রিয়তমা সেই দরজায় এখনো সে দাঁড়িয়ে আছে, কখন কবি ফিরে আসে। এই নিয়েই কবিতাটি শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিও। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর অসুখী একজন কবিতা নিয়ে। এই অসুখী একজন কবিতা মূল অংশে আসার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে
যুদ্ধ বলো নাকি প্রেম বলো? সবাই এই উত্তরটা কমেন্টে লিখবে। এই কবিতাটি, এই অসুখী একজন কবিতাটি লিখেছেন চিলির দেশে বিখ্যাত কবি এবং নোবেল জয়ী কবি পাবলো নেরুদা। আর এই কবিতাটি লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায় এই কবিতাটি লেখা হয়েছিল। তাহলে কি পাবলো নেরুদা বাংলায় এই কবিতাটি লিখেছেন, তাহলে কিভাবে বাংলায় হলো? এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। আর এই কবিতাটি নেওয়া হয়েছে বিদেশি ফুলের রক্তের ছিটে। তার মানে আমরা বুঝতে পারি এই কবিতাটি বিদেশি ফুলের রক্তের ছিটের কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা কবিতার লাইনে চলে আসি। সাধারণত আমি আগেই বলেছি এই কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তাই তোমাদের কাছে প্রশ্ন, যুদ্ধ বলো নাকি প্রেম বলো? দেখো লাইনে চলে আসছি, কবিতার লাইনে। আমি তাকে ছেড়ে দিলাম। আমি অর্থাৎ কবি নিজেকেই বলছে আমি তাকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলাম? এখানে ছেড়ে দিলাম বলতে কবি নিজের প্রিয়তমার কথা বলেছেন। কবির প্রাণের চেয়ে প্রিয়তমার কথা বলেছেন। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে। অর্থাৎ আমি তাকে ছেড়ে দিলাম, কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অর্থাৎ কবি কাউকে দরজায় দাঁড় করে রেখেছেন। আমি চলে গেলাম দূরে। আমি অর্থাৎ কবি চলে গেলেন দূরে কোথায় গেলেন? কবি কাকে দাঁড় করে রেখে দিয়ে গেলেন? এখানে কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করে রেখে দিয়ে গেলেন দরজায়, এবং তিনি চলে গেলেন দূরে। অর্থাৎ তিনি যুদ্ধের উদ্দেশ্যে পাড়ি দিলেন। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। সে অর্থাৎ কবি প্রিয়তমা কখনোই জানতো না যে কবি আর কখনোই ফিরে আসবে না। সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল গির্জার এক নান। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে গেল গির্জার একটা নান। গির্জা অর্থাৎ যেখানে খ্রিস্টানরা উপাসনা করে সেটাকে গির্জা বলা হয়। গির্জার একজন নান অর্থাৎ পণ্ডিত, তিনি চলে গেলেন। এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল। কবি চলে যাওয়া হয়ে গেল একটা সপ্তাহ এবং একটা বছর। এক সপ্তাহ এক বছর পেরিয়ে গেল, তাও কবি কিন্তু ফিরে এলেন না। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল সেই রাস্তাটা বৃষ্টিতে ধুয়ে দিল, ঘাস জন্মালো রাস্তায়, কিন্তু কবি আর ফিরে এলেন না। আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর নেমে এলো পাথরের মতো বছরগুলো? সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, যাকে কবি একটা সপ্তাহ এবং একটা বছর আগে দরজায় অপেক্ষারত হিসেবে দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন। সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, তার মাথার উপর একটার পর একটা বছর নেমে এলো পাথরের মতো। তারপর যুদ্ধ এলো। আস্তে আস্তে কি হলো? সে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে যুদ্ধ এলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কি হলো? যুদ্ধ এলো। আগ্নেয়গিরি থেকে যেভাবে লাভা নির্গত হয় সেই রকম একটা তুলনা করা হয়েছে। আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। শিশু আর বাড়িরা খুন হলো। ছোট ছোট শিশুরা এবং বাড়ির যে পরিবার ছিল তারা সবাই কি হলো? খুন হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে যেই মেয়েটির কবির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল দরজায়, সেই কবির প্রিয়তমা, তার কিন্তু এখনো মৃত্যু হয়নি। শিশু বাড়ি সবাই খুন হয়ে গেছে, বাড়ির সব সদস্য খুন হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয় নাই। সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আর তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ শান্ত হলুদ রং করা যে দেবতাগুলো ছিল মন্দিরে, সেই দেবতাগুলো উল্টিয়ে পড়ল টুকরো টুকরো হয়ে, একবারে বিভৎস হয়ে পড়ল তারা।
তারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, হাজার হাজার বছর ধরে ওইভাবেই থেকেছিল। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কবি এখানে তাদেরকে তাদের স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ দেবতারা হাজার হাজার বছর ধরে ওইভাবেই ছিল, তারা স্বপ্ন দেখছিল কিছু একটা। তারা স্বপ্ন দেখতে পারলো না, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো, উল্টে পড়লো মন্দির থেকে। হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টো পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো, করতের মতো পাতা, চিমুনি চিমুনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কবি এখানে বলছেন সেই তার ঝুলন্ত বিছানা, যেখানে কবি শান্তিতে ঘুমিয়েছিলেন, তার আশেপাশে গাছ, সৌন্দর্য, প্রকৃতির সব কিছুই বিনষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কবি সেই কথাই বলছেন, সব কিছুই কি হলো, চূর্ণ চূর্ণ হয়ে গেল, আগুনে সবগুলোই নষ্ট হয়ে গেল, জ্বলে গেল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরে বিভৎস মূর্তি মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবি এখানে বলছেন যে যেখানে সব ছিল সেখানে পড়ে থাকলো কি, দমড়ানো লোহা, বিভৎস মাথা, বিভিন্ন রকম, আর একটা থেকে গেল রক্তের একটা কালো দাগ, রক্তের বন্যা বয়ে গিয়েছিল সেখানে। সেখানেই সে রক্তগুলো জমাট বেঁধে কালো আকৃতি ধারণ করেছে, এবং তখনও সেই মেয়েটি কি করছে, কবির অপেক্ষায়, কবির প্রিয়তমা সেই দরজায় এখনো সে দাঁড়িয়ে আছে, কখন কবি ফিরে আসে। এই নিয়েই কবিতাটি শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিও। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর অসুখী একজন কবিতা নিয়ে। এই অসুখী একজন কবিতা মূল অংশে আসার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যুদ্ধ বড় নাকি প্রেম বড়? সবাই এই উত্তরটা কমেন্টে লিখবে। এই কবিতাটি, এই অসুখী একজন কবিতাটি লিখেছেন চিলির দেশের বিখ্যাত কবি এবং নোবেল জয়ী কবি পাবলো নেরুদা। আর এই কবিতাটি লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায় এই কবিতাটি লেখা হয়েছিল। তাহলে কি পাবলো নেরুদা বাংলায় এই কবিতাটি লিখেছেন, তাহলে কিভাবে বাংলায় হলো? এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। আর এই কবিতাটি নেওয়া হয়েছে বিদেশি ফুলের রক্তের ছিটে। তার মানে আমরা বুঝতে পারি এই কবিতাটি বিদেশি ফুলের রক্তের ছিটের কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা কবিতার লাইনে চলে আসি। সাধারণত আমি আগেই বলেছি এই কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তাই তোমাদের কাছে প্রশ্ন, যুদ্ধ বড় নাকি প্রেম বড়? দেখো লাইনে চলে আসছি, কবিতার লাইনে। আমি তাকে ছেড়ে দিলাম। আমি অর্থাৎ কবি নিজেকেই বলছে আমি তাকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলাম? এখানে ছেড়ে দিলাম বলতে কবি নিজের প্রিয়তমার কথা বলেছেন। কবির প্রাণের চেয়ে প্রিয়তমার কথা বলেছেন, আমি তাকে ছেড়ে দিলাম। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ আমি তাকে ছেড়ে দিলাম, কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অর্থাৎ কবি কাউকে দরজায় দাঁড় করে রেখেছেন। আমি চলে গেলাম দূর দূরে। আমি অর্থাৎ কবি চলে গেলেন দূর দূরে। দূরে কোথায় গেলেন কবি? কাকে দাঁড় করে রেখে দিয়ে গেলেন? এখানে কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করে রেখে দিয়ে গেলেন দরজায়, এবং তিনি চলে গেলেন দূর দূরে। অর্থাৎ তিনি যুদ্ধের উদ্দেশ্যে পাড়ি দিলেন। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। সে অর্থাৎ কবি প্রিয়তমা কখনোই জানতো না যে কবি আর কখনোই ফিরে আসবে না। সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল গির্জার এক নান। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে গেল গির্জার একটা নান। গির্জা অর্থাৎ যেখানে খ্রিস্টানরা উপাসনা করে সেটাকে গির্জা বলা হয়। গির্জার একজন নান অর্থাৎ পণ্ডিত, তিনিও চলে গেলেন। এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল। কবি চলে যাওয়া হয়ে গেল একটা সপ্তাহ এবং একটা বছর।
এক সপ্তাহ 1 বছর পেরিয়ে গেল, তাও কবি কিন্তু ফিরে এলেন না। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল সেই রাস্তাটা বৃষ্টিতে ধুয়ে দিল, ঘাস জন্মালো রাস্তায়, কিন্তু কবি আর ফিরে এলেন না। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর নেমে এলো পাথরের মতো বছরগুলো? সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, যাকে কবি একটা সপ্তাহ এবং একটা বছর আগে দরজায় অপেক্ষারত হিসেবে দাঁড় করে দিয়ে এসেছিলেন। সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, তার মাথার উপর একটার পর একটা বছর নেমে এলো পাথরের মতো। তারপর যুদ্ধ এলো। আস্তে আস্তে কি হলো, সে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে যুদ্ধ এলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কি হলো, যুদ্ধ এলো। আগ্নেয়গিরি থেকে যেভাবে লাভা নির্গত হয় সেই রকম একটা তুলনা করা হয়েছে, আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। শিশু আর বাড়িরা খুন হলো, ছোট ছোট শিশুরা এবং বাড়ির যে পরিবার ছিল তারা সবাই কি হলো, খুন হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে যেই মেয়েটির কবির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল দরজায়, সেই কবির প্রিয়তমা, তার কিন্তু এখনো মৃত্যু হয়নি। শিশু বাড়ি সবাই খুন হয়ে গেছে, বাড়ির সব সদস্য খুন হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয় নাই। সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আর তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ শান্ত হলুদ রং করা যে দেবতাগুলো ছিল মন্দিরে, সেই দেবতাগুলো উল্টিয়ে পড়ল টুকরো টুকরো হয়ে, একবারে বিভৎস হয়ে পড়ল। তারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, হাজার হাজার বছর ধরে ওইভাবেই থেকেছিল। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কবি এখানে তাদের স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ দেবতারা হাজার হাজার বছর ধরে ওইভাবেই ছিল, তারা স্বপ্ন দেখছিল কিছু একটা, তারা স্বপ্ন দেখতে পারলো না। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো, উল্টে পড়লো মন্দির থেকে। হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টো পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো, করতের মতো পাতা, চিমুনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কবি এখানে বলেছেন সেই তার ঝুলন্ত বিছানা যেখানে কবি শান্তিতে ঘুমিয়েছিলেন, তার আশেপাশে গাছ, সৌন্দর্য, প্রকৃতির সবকিছুই বিনষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কবি সেই কথাই বলছেন, সব কিছুই কি হলো, চূর্ণ চূর্ণ হয়ে গেল, আগুনে সবগুলোই নষ্ট হয়ে গেল, জ্বলে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে পড়ল কাঠ কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের বিভৎস মূর্তি, মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবি এখানে বলছেন যে যেখানে সব ছিল সেখানে পড়ে থাকলো কি, দমড়ানো লোহা, বিভৎস মাথা, বিভিন্ন রকম, আর একটা থেকে গেল রক্তের একটা কালো দাগ, রক্তের বন্যা বয়ে গিয়েছিল সেখানেই সেই রক্তগুলো জমাট বেঁধে কালো আকৃতি ধারণ করেছে। এবং তখনও সেই মেয়েটি কি করছে, কবির অপেক্ষায়, কবির প্রিয়তমা সেই দরজায় এখনো সে দাঁড়িয়ে আছে, কখন কবি ফিরে আসে। এই নিয়েই কবিতাটি শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিও। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর অসুখী একজন কবিতা নিয়ে। এই অসুখী একজন কবিতা মূল অংশে আসার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যুদ্ধ বড় নাকি প্রেম বড়? সবাই এই উত্তরটা কমেন্টে লিখবে। এই কবিতাটি, এই অসুখী একজন কবিতাটি লিখেছেন চিলির দেশের বিখ্যাত কবি এবং নোবেল জয়ী কবি পাবলো নেরুদা। আর এই কবিতাটি লেখা হয়েছিল
স্প্যানিশ ভাষায় এই কবিতাটি লেখা হয়েছিল। তাহলে কি পাবলো নেরুদা বাংলায় এই কবিতাটি লিখেছেন, তাহলে কিভাবে বাংলায় হলো? এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। আর এই কবিতাটি নেওয়া হয়েছে বিদেশি ফুলের রক্তের ছিটে। তার মানে আমরা বুঝতে পারি এই কবিতাটি বিদেশি ফুলের রক্তের ছিটের কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা কবিতার লাইনে চলে আসি। সাধারণত আমি আগেই বলেছি এই কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তাই তোমাদের কাছে প্রশ্ন, যুদ্ধ বলো নাকি প্রেম বলো? দেখো লাইনে চলে আসছি, কবিতার লাইনে। আমি তাকে ছেড়ে দিলাম। আমি অর্থাৎ কবি নিজে নিজেকেই বলছে আমি তাকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলাম? এখানে ছেড়ে দিলাম বলতে কবি নিজের প্রিয়তমার কথা বলেছেন। কবির প্রাণের চেয়ে প্রিয়তমার কথা বলেছেন, আমি তাকে ছেড়ে দিলাম। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে। অর্থাৎ আমি তাকে ছেড়ে দিলাম, কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, অর্থাৎ কবি কাউকে দরজায় দাঁড় করে রেখেছেন। আমি চলে গেলাম দূরে। আমি অর্থাৎ কবি চলে গেলেন দূরে কোথায় গেলেন? কবি কাকে দাঁড় করে রেখে দিয়ে গেলেন? এখানে কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করে রেখে দিয়ে গেলেন দরজায়, এবং তিনি চলে গেলেন দূরে, অর্থাৎ তিনি যুদ্ধের উদ্দেশ্যে পাড়ি দিলেন। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। সে অর্থাৎ কবি প্রিয়তমা কখনোই জানতো না যে কবি আর কখনোই ফিরে আসবে না। সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল গির্জার এক নান। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে চলে গেল গির্জার একটা নান। গির্জা অর্থাৎ যেখানে খ্রিস্টানরা উপাসনা করে সেটাকে গির্জা বলা হয়। গির্জার একজন নান অর্থাৎ পণ্ডিত, তিনিও চলে গেলেন। এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল। কবি চলে যাওয়া হয়ে গেল একটা সপ্তাহ এবং একটা বছর। এক সপ্তাহ এক বছর পেরিয়ে গেল, তাও কবি কিন্তু ফিরে এলেন না। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল সেই রাস্তাটা বৃষ্টিতে ধুয়ে দিল, ঘাস জন্মালো রাস্তায়, কিন্তু কবি আর ফিরে এলেন না। আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর নেমে এলো পাথরের মতো বছরগুলো? সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, যাকে কবি একটা সপ্তাহ এবং একটা বছর আগে দরজায় অপেক্ষারত হিসেবে দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন। সেই প্রিয়তমার কথা বলা হয়েছে, তার মাথার উপর একটার পর একটা বছর নেমে এলো পাথরের মতো। তারপর যুদ্ধ এলো। আস্তে আস্তে কি হলো? সে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে যুদ্ধ এলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কি হলো? যুদ্ধ এলো। আগ্নেয়গিরি থেকে যেভাবে লাভা নির্গত হয় সেই রকম একটা তুলনা করা হয়েছে। আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। শিশু আর বাড়িরা খুন হলো। ছোট ছোট শিশুরা এবং বাড়ির যে পরিবার ছিল তারা সবাই কি হলো? খুন হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে যেই মেয়েটির কবির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল দরজায়, সেই কবির প্রিয়তমা, তার কিন্তু এখনো মৃত্যু হয়নি। শিশু বাড়ি সবাই খুন হয়ে গেছে, বাড়ির সব সদস্য খুন হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয় নাই। সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আর তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ শান্ত হলুদ রং করা যে দেবতাগুলো ছিল মন্দিরে, সেই দেবতাগুলো উল্টিয়ে পড়ল টুকরো টুকরো হয়ে, একবারে বিভৎস হয়ে পড়ল। তারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, হাজার হাজার বছর ধরে ওইভাবে থেকেছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কবি এখানে তাদের স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ দেবতারা হাজার হাজার বছর ধরে ওইভাবেই ছিল, তারা স্বপ্ন দেখছিল কিছু একটা।
তারা স্বপ্ন দেখতে পারলো না, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো, উল্টে পড়লো মন্দির থেকে। হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টো পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো, করতের মতো পাতা, চিমুনি চিমুনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কবি এখানে বলেছেন সেই তার ঝুলন্ত বিছানা, যেখানে কবি শান্তিতে ঘুমিয়েছিলেন, তার আশেপাশে গাছ, সৌন্দর্য, প্রকৃতির সব কিছুই বিনষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কবি সেই কথাই বলছেন, সব কিছুই কি হলো, চূর্ণ চূর্ণ হয়ে গেল, আগুনে সবগুলোই নষ্ট হয়ে গেল, জ্বলে গেল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে পড়ল কাঠ কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের বিভৎস মূর্তি, মাথা, রক্তের একটা কালো কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কবি এখানে বলছেন যে যেখানে সব ছিল সেখানে পড়ে থাকলো কি, দমড়ানো লোহা, বিভৎস মাথা, বিভিন্ন রকম, আর একটা থেকে গেল রক্তের একটা কালো দাগ, রক্তের বন্যা বয়ে গিয়েছিল সেখানে। সেখানেই সেই রক্তগুলো জমাট বেঁধে কালো আকৃতি ধারণ করেছে, এবং তখনও সেই মেয়েটি কি করছে, কবির অপেক্ষায়, কবির প্রিয়তমা সেই দরজায় এখনো সে দাঁড়িয়ে আছে, কখন কবি ফিরে আসে। এই নিয়েই কবিতাটি শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিও।